তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হলো উল্লিস বেকের থিওরি পড়াবো, থিওরি অফ লেট মডার্নিটি, এবং সেখানে তার বেসে একটা ফান্ডামেন্টাল থিওরি অফ লাভ, দ্যাটস সো ইন্টারেস্টিং। এবং লাভ থিওরি আমরা স্বাভাবিকভাবে সাইকোলজিক্যাল মনে করি, কিন্তু আসলে এটি মোর সোশিওলজিক্যাল, এবং nowadays love has become more sociological key point in our society. তো আমরা সবাই লাভ বিষয়টা এমন একটা বিষয় যেটা নিয়ে কবিতা হয়, গান হয়, গল্প হয়, উপন্যাস হয়, ঠিক আছে? তারপরে তোমার মানে লাভ বিষয়টার নিয়ে একটা ইভেন লাভ বিষয়টা যে শুধু ম্যাটেরিয়াল তা না, একটা স্পিরিচুয়ালও বিষয়, ঠিক আছে? তারপরে লাভের বিষয়টার সাথে সবাই কম বেশি সবাই পরিচিত। সবচেয়ে পরিচিত শব্দ হলো লাভ। তো আর ইয়ং জেনারেশনের কাছে সবচেয়ে পরিচিত শব্দ লাভ। সেই লাভ বিষয়টা এখন আমরা থিওরাইজিং এর মধ্যে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা আলোচনা করব যে অ্যান্থনি গিডেন্স এর সাথে একটা কম্পারিজন আমরা নিয়ে আসছি। অ্যান্থনি গিডেন্স কিভাবে লাভের আইডিয়াটাকে তুলে ধরেছেন এবং উলরিচ বেক কিভাবে তুলে ধরেছেন সেই জায়গাটা আলোচনা করব প্রাথমিকে। তো ওর উদ্দেশ্যটা হলো আমরা বেকের আইডিয়াটাকে ক্লিয়ার করা। ঠিক আছে? এখন আমরা দেখি যে তোমাদের সাথে যেহেতু গিডেন্স এর ক্লাস হয়েছে, মডার্নিটির উপর ক্লাস হয়েছে, কিন্তু গিডেন্স এর আইডিয়া অফ লাভ সেটা আমরা আনি নাই এইজন্য যে আমরা এটা শর্টলি নিয়ে আসবো এখানে বেকের আইডিয়াটাকে সাথে ম্যাচ করানোর জন্য। তো তোমরা দেখো যে আম, যেটাকে বলে অ্যান্থনি গিডেন্স লাভকে, লেট মডার্নিটির লাভটাকে কিভাবে তুলে ধরেছেন। অ্যান্থনি গিডেন্স তুলে ধরেছিলেন যে মডার্নিটির লাভটা হলো রোমান্টিক লাভ, ঠিক আছে, যেটা আমরা সবাই পরিচিত। হুম। আর হোয়াট ডাজ ইট মিন বাই রোমান্টিক লাভ, এবং এটা তোমরা স্বাভাবিকভাবে হয়তো শব্দ দিয়ে বলো বা না বলো, আমরা কিন্তু স্বাভাবিকভাবে বুঝি রোমান্টিক লাভ মানে এটা কি। তো রোমান্টিক লাভ বিষয়টা আমরা আমরা এই বিষয়টা বলি যে আমরা বলি যে মিউচুয়াল অ্যাট্রাকশন, হ্যাঁ, ফ্রম বোথ সেক্স। হ্যাঁ, তো এটাকে বলে নারী এবং পুরুষের মধ্য থেকে যে একটা মিউচুয়াল অ্যাট্রাকশন তৈরি হয়, সেটাকে আমরা রোমান্টিক লাভ বলি। দ্যাট ইজ সো ফ্যামিলিয়ার টু আস। তো সেই জায়গা থেকে আমরা দেখি যে রোমান্টিক লাভ, গিডেন্স দেখিয়েছেন যে রোমান্টিক লাভ এখন রোমান্টিক লাভের জায়গায় নেই, সেটা এখন কনফিডেন্ট লাভের জায়গায় চলে এসছে। তো তোমরা যখন উপন্যাস পড়ো, তোমরা যখন স্যার রেকর্ড করবেন না আজকে? রেকর্ডিং হবে না? রেকর্ডিং হচ্ছে তো? করতেছে তো, হচ্ছে স্যার। ও হচ্ছে। আমার এখানে শো করছে না এজন্য। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। তো তো তোমরা সেখানে দেখো যে রোমান্টিক লাভ, লাভ যেখানে বলা হচ্ছে, রোমান্টিক লাভের কথাটি হলো যে যে দুইজনের যে মধ্যে যে পারস্পরিক মিউচুয়াল যে অ্যাট্রাকশন থেকে যে লাভ বা ক্লোজ প্রক্সিমিটি তৈরি হয়েছে, হুম, ফ্রম বোথ সেক্সেস, যখন ক্লোজ প্রক্সিমিটি তৈরি হয়েছে তখন তারা এটাকে কি বলে, এটাকে বলে তাদের পার্মানেন্ট রিলেশনশিপ। হুম। এবং রোমান্টিক লাভের উপর তোমরা অনেক গান তোমরা শুনেছো, অনেক গান জানো, হ্যাঁ, এবং প্রচুর মিউজিক সং তোমার সাথে তোমরা পরিচিত। সেগুলো তোমাদেরকে বলছে যে দুজন দুজনার এমন ভাবে যে এক হয়ে মিশে যাওয়া, এবং এক হয়ে যে মিশে যাওয়া, এক মানে এই দুজনের মধ্যে আলাদা করে পার্থক্য করার কোনো সুযোগ নেই, দুজন এক হয়ে গেছে, দ্যাট ইজ রোমান্টিক লাভ। রোমান্টিক লাভ মানেটা হচ্ছে যে ক্লোজ প্রক্সিমিটি ইন হুইচ নো ব্যারিয়ার ক্যান নট বি অ্যালাউড। হ্যাঁ, তো রোমান্টিক লাভ এমন একটা বিষয় যে এখানে কোনো ব্যারিয়ার মানে না, ঠিক আছে। যেমন ধরো তোমরা মুভিতে যখন দেখো যে আম, নায়ক নায়িকা রোমান্টিক লাভের মধ্যে জড়িয়ে গেছে, বাবা মা বাধা দিচ্ছে, সে কোনো বাধা মানে না, সে কোনো ধর্মের বাধা মানে না, সে কোনো ক্লাসের বাউন্ডারি মানে না। হ্যাঁ, এর মানেটা কি, রোমান্টিক লাভটাকে বোঝানো হচ্ছে যে এটা এমন একটা লাভ যেটা কোনো বাউন্ডারি মানে না, সোশ্যাল কোনো ইনফ্লুয়েন্স, সোশ্যাল কোনো ব্যারিয়ার সে মানতে চায় না। এর মানে রোমান্টিক লাভের মধ্যে একটা কি আছে, পাওয়ার আছে। হুম। হোয়াট ইজ রোমান্টিক লাভ? রোমান্টিক লাভ ইজ নট অনলি অ্যাট্রাকশন, ইটস দ্য পাওয়ার। হুম, ইজ দ্য পাওয়ার অফ রিলেশনশিপ। হুম, পাওয়ার অফ রিলেশনশিপ উইথ বোথ সেক্সেস। তোমার নারী এবং পুরুষের মধ্যে যে একটা পাওয়ার অফ রিলেশনশিপ, এটাকেই দেখানো হচ্ছে।
আমরা এটাকে কিন্তু অনেক বেশি সিগনিফাই করি, হ্যাঁ, এবং মডার্নিটিতে এটাতে বেশি সিগনিফাই করা হয়, যদিও প্রি মডার্নিটিতে এটাকে সিগনিফাই ভাবে করা হয় না। প্রি মডার্নিটিতে বলা হয় রোমান্টিক লাভ ইজ নট রিয়েল লাভ, হ্যাঁ, বা রোমান্টিক লাভ ইজ নট ট্রু, অথবা লাভ ইজ নট অ্যাকসেপ্টেবল ইন সোসাইটি। প্রি মডার্ন সোসাইটিতে এই ধরনের কথা আসছে। যেমন প্যারেন্টস যে অ্যারেঞ্জ ম্যারেজ সিস্টেম, যেটা যেটা তোমার রোমান্টিক লাভকে ডমিনেট করে, তো সেই জায়গা থেকে তখন আমরা পরিচিত যে মডার্নিটি মানে রোমান্টিক লাভ কালচার। ঠিক আছে, রোমান্টিক লাভ কালচার মানে মডার্নিটি। এখন অ্যান্থনি গিডেন্স এসে দেখলেন যে রোমান্টিক লাভটা আর ওই আগের মতো রোমান্টিক লাভের মধ্যে নাই, রোমান্টিক লাভটা এখন কনফ্লিক্ট লাভে পরিণত হয়েছে। ঠিক আছে, তো রোমান্টিক লাভটা এখন কনফ্লিক্ট লাভে পরিণত হয়েছে। মানিটা কি? মানিটা হচ্ছে যে যে রোমান্টিক লাভ মানে হচ্ছে দুইজন খুবই শক্ত বন্ধনে আছে। ঠিক আছে, কিন্তু কনফ্লিক্ট লাভ মানে হচ্ছে সেই শক্ত বন্ধন নাই। হ্যাঁ, তোমার পার্টনার যে মানে পার্টনার যে যে দুই পার্টনারের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে যে একটা ঘনিষ্ঠতা, একটা যে ইটারনাল ফিলিংস, একটা যে তোমার আমরা বলি না যে স্বর্গ দেখা হবে এরকম। হ্যাঁ, তুমি দেখো না তো নায়ক নায়িকাকে যদি মেরেও ফেলে, দুইজন মৃত্যুর আগেও দুইজন এরকম করে হাত মানে হাত টাচ করে, এটা মানে কি? দ্যাট ইজ দ্য ফিলিংস, ইটারনাল ফিলিংস। হ্যাঁ, যে মৃত্যুর পরেও দেখা হবে, এই ধরনের যে একটা রোমান্টিক একটা ফিলিংস বা রোমান্টিক যে যে রোমান্টিক যে একটা এনভায়রনমেন্ট এটা তৈরি করা হয়। কিন্তু তোমার কনফ্লিক্ট লাভ তার বিপরীত। তার বিপরীত মানে হচ্ছে কনফ্লিক্ট লাভ বলছে যে রোমান্টিক লাভ ইজ সলিড বাট কনফ্লিক্ট লাভ ইজ নট সলিড। হ্যাঁ, বাট কনফ্লিক্ট লাভ is the present love culture in contemporary society, basically in western world but now in global world. um, সেটা হলো কনফ্লিক্ট লাভটাই হলো যে এটা একটা স্থির থাকবে না, এটা দুজনের থাকবে না, দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা এখন তোমার পানির মতো প্রবাহিত। পানি যেমন এক জায়গায় প্রবাহিত, পানি স্থির থাকে না, তারা পানি প্রবাহিত হয়, ঠিক তেমনি কনফ্লিক্ট লাভ হলো যে লাভ একটা স্থির থাকে না, লাভ পানির মতো করে প্রবাহিত হয়। এর মানেটা হচ্ছে যে লাভ এখন আগের মতো তোমার স্থির থাকে না, পার্টনারশিপ স্ট্রং থাকে না। কি থাকে? তারা নিজে মানে পার্টনারশিপ দুর্বল হয়ে যায়, তাদের ক্লোজ প্রক্সিমিটি উইক হয়ে যায়, এবং তারা এখন অন্য দিকে তারা যাত্রা করে। এর মানে লাভটা হলো প্রাথমিকভাবে এটা লাভটা থাকে প্রাথমিকভাবে লাভটা কিন্তু স্থির থাকলেও পরবর্তীতে লাভ লাভ স্থানান্তরিত হয়। এর মানেটা কি? এর মানে লাভ থাকে কিন্তু লাভ পার্টনারকে চেঞ্জ করে ফেলে। এর মানে পার্টনার চেঞ্জ হয় কিন্তু লাভ চেঞ্জ হয় না। ঠিক আছে, চেঞ্জ হয় না মানে কি? এর মানে লাভ অলওয়েজ পার্টনারের সাথে যুক্ত। হ্যাঁ, কিন্তু লাভটা কি করে? পার্টনারকে চেঞ্জ করে ফেলে, লাভটা পার্টনারকে চেঞ্জ করে আরেক পার্টনারের কাছে চলে যায়। এর মানেটা কি? তখন আমাদের বাংলাদেশে বা আমাদের সমাজে এটাকে বলা হয় পরকীয়া বলে। পরকীয়া মানেটা হচ্ছে যে যেমন ধরো রোমান্টিক সিজন থেকে তোমার ম্যারেজ হয়েছে, ম্যারেজের পরে দেখা যায় তার মাইন্ড আর এক জায়গায় স্থির থাকে না। সে এই মডার্নিটিতে যেহেতু একটা মাল্টিপল রিলেশনশিপের একটা সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটাকে সে কাজে লাগিয়ে সে এখন তার পার্টনার আরেকজনকে চয়েস করে, এবং সে মনে করে যে দিস সেকেন্ড পার্টনার ইজ দ্য বেটার দেন দ্য ফার্স্ট। হ্যাঁ, এবং এই জায়গাতে চলে যায়। এর মানে যে পরকীয়া কালচার, দ্যাট ইজ কনফ্লিক্ট লাভ। তো পরকীয়া কালচার অনেক সময় আমরা দেখি যে কনফ্লিক্ট লাভ মানেটা হচ্ছে যে বিয়ের আগেও কিন্তু কনফ্লিক্ট লাভ থাকে, যে অনেক সময় দেখা যায় বিয়ের আগেও একজন পার্টনারের সাথে রিলেশনশিপ ছিল, তারপরে কিছুদিন পরে সে পার্টনার চেঞ্জ করে আরেকজনের সাথে যুক্ত হয়েছে। এর মানে কি? কেন যুক্ত হয়েছে? কারণ লাভ ইজ কন্টিনজেন্ট। তাহলে কোন প্রসেস কাজ করেছে এক্ষেত্রে? সেটা হলো তোমার লাভ ইজ কন্টিনজেন্ট। ঠিক আছে, তো লাভ ইজ কন্টিনজেন্ট মানেটা হচ্ছে লাভ হলো কন্ডিশনাল। যেমন আগে ছিল আনকন্ডিশনাল। আগে ছিল কি? আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল মানেটা হচ্ছে যে আমরা নির্ধারণ ঠিক করেছি আমরা পরস্পরকে ভালোবাসি এবং এটা আজীবন চলবে, চিরন্তন চলবে, কোনো নো কন্ডিশন ইজ অ্যালাউড। এর মানে কোনো কন্ডিশন থাকবে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হলো কন্টিনজেন্ট, সেটা হলো শর্তযুক্ত। শর্তযুক্ত মানেটা হচ্ছে যে মনের সাথে মিলতে হবে,
তারপর হলো অ্যাট্রাকশনটা থাকতে হবে, হ্যাঁ, এবং অ্যাট্রাকশন কমে গেলে তখন সে পার্টনার চেঞ্জ করে। আগে যেটা ছিল যে অ্যাট্রাকশন চেঞ্জ হলো, আগে তো প্যাশনেট লাভ ছিল, এটাকে গিনেস বলছে প্যাশনেট লাভ। তো অ্যাট্রাকশন চেঞ্জ হলো, দেখা গেছে যে তোমার অনেক সে তার সাথেই বসবাস করছে। হুম। তো দেখা যায় যে মিউচুয়াল যে অ্যাট্রাকশন কমে গেছে। তারপর কারণ কি, কারণ সোসাইটি অ্যালাউ করছে না, সোসাইটি ডিভোর্সকে অ্যালাউ করছে না, সোসাইটি সেপারেশনকে অ্যালাউ করছে না। তখন তারা মনে করে যে না, এর সাথে বসবাস করতে হবে। ঠিক আছে। ফলে এখন যেটা হয়েছে সেটা হলো কন্টিনজেন্ট, সেটা হলো তোমার এটাকে বলে শর্তযুক্ত। আর এই কন্টিনজেন্টের মধ্যে যে জিনিসটা, সেটা হলো যে জিনিসটা কাজ করে সেটা হলো চয়েস। চয়েস মানে কি? চয়েস হলো গ্রেটার চয়েস। আমরা বলি যে আমরা মানুষ বলে যে আচ্ছা কোনটা গ্রেটার চয়েসের মধ্যে আছে। এখন ধরো মানুষ স্মার্টফোন ব্যবহার করে এবং ইনবক্সে তোমার মেসেজিং হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে কয়েকজনের সাথেও কিন্তু এট এ টাইম এখন যোগাযোগ করার, অ্যাফেয়ার করার সুযোগ তৈরি হয়েছে। তো সেখান থেকে আমরা দেখি যে গ্রেটার চয়েসটাকে এখন গুরুত্ব দিচ্ছে, যে আচ্ছা সে মনে করে আমি তো 3-4 জনের সাথে আমার মানে অ্যাফেয়ার আছে বা যোগাযোগ আছে বা এক ধরনের ইন্টিমেসি আছে, কিন্তু গ্রেটার চয়েস কোনটা? হুম। তো গ্রেটার চয়েসটাকে গুরুত্ব দিতে যায়, এবং মাল্টিপল চয়েসের মধ্যে আবার গ্রেটার চয়েস বের করে। মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস করার যে সুযোগ সেটা তৈরি হয়েছে। আগে কি ছিল, প্রি মডার্নিটিতে কি ছিল? সেটা ছিল যে তোমরা দেখো যে আগে চিঠি দেওয়া হতো। এই চিঠি একটা মানে তোমার যাকে চয়েস করতো পার্টনারের কাছে চিঠিটা পৌঁছাতে তাকে কত বেগ পেতে হয়েছে। তাহলে তাকে আগে তো মাল্টিপল চয়েসের সুযোগ ছিল না, একটা চয়েস ছিল, সেই চয়েসের সাথে রিলেশনশিপ করাটা, যোগাযোগ করাটা অনেক কঠিন ছিল বলে তার চিঠি আদান প্রদান করাটা একটা যুদ্ধের মতো ছিল। কেউ দেখে ফেলে কিনা, কত রকম লড়াই করে তাকে চিঠিটা দিতে হতো। একজনকে দেওয়ায় যদি এত কষ্ট হয়, তাহলে সে একাধিক তো প্রশ্নই আসে না। ঠিক আছে। তখন এখন এই সুযোগটা কে তৈরি করে দিয়েছে? এই যে মাল্টিপল চয়েস, গ্রেটার চয়েস, হ্যাঁ, এটা কে তৈরি করে দিয়েছে তোমরা কি বলতে পারো? মাল্টিপল চয়েস যে সুযোগটা, অপরচুনিটি অফ মাল্টিপল চয়েস, এটা কে তৈরি করে দিয়েছে? কেউ বলতে পারো? স্যার এটা আসলে মডার্নিটির জন্য এরকম হয়েছে যে এখন মানুষের ধ্যান ধারণা এগুলো চেঞ্জ হয়েছে। না না, ঠিক প্রথমত মডার্নিটি একটা বড় কনসেপ্ট, ঠিক আছে, স্পেসিফিক করে বলো। সেটা হলো আম, আহ, কি কারণে, ঠিক আছে, এই মাল্টিপল চয়েসের সুযোগটা তৈরি হয়ে গেল? আর কেউ? টেকনোলজির জন্য স্যার। টেকনোলজির কারণে। হ্যাঁ, গুড। টেকনোলজি, দ্যাট মিনস এই যে তোমার কাছে স্মার্টফোন আছে, এই যে তোমার কাছে ল্যাপটপ আছে, এই যে তুমি ফেসবুক ব্যবহার করো, হ্যাঁ, তো ফলে তোমার মাল্টিপল চয়েসের সুযোগ তৈরি হয়েছে। তুমি ইনবক্সে কার সাথে যোগাযোগ করো কেউ জানেও না। ঠিক আছে। ফলে তুমি ইনবক্সে একজন তুমি একজনকে চয়েস করো, তাকে সে বলছে তুমি কি করছো, তো তুমি বলছো আমি পড়ালেখা করছি। হ্যাঁ। কখন কথা বলবো, তুমি বলছো যে এক এক ঘন্টা পর আমি কল দিব। ঠিক আছে। তো 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 কিন্তু তুমি ওই সময় কিন্তু তুমি আরেকজনের সাথে তুমি যোগাযোগ করছো। হ্যাঁ। এর মানেটা হলো যে এটা কেন হচ্ছে, কারণ মাল্টিপল চয়েসের সুযোগ তৈরি করে দিয়েছে টেকনোলজি। টেকনোলজি যে ইনবক্স সিস্টেম চালু করে দিয়েছে, এই ইনবক্স মানেটা হলো ইনবক্সের মধ্যে একটা প্রাইভেট ম্যাটার আছে, হ্যাঁ, প্রাইভেটিজমের একটা সুযোগ আছে। সুতরাং তার প্রাইভেট লাইফটাকে সে কিন্তু ম্যানিপুলেট করছে। ম্যানিপুলেট মানেটা হচ্ছে সে হাইড করছে, যে সে এখন মাল্টিপল রিলেশনশিপের মধ্যে যে আছে সেটাকে হাইড করছে। ঠিক আছে। ফলে এই মাল্টিপল চয়েসটাকে তৈরি, চয়েসের সুযোগটা তৈরি করে দিয়েছে অ্যাডভান্স টেকনোলজি। ঠিক আছে। তারপরে হলো তোমার যে বিষয়টা কাজ করছে সেটা হলো গ্রেটার চয়েস। এই গ্রেটার চয়েসটাকে মানে সে এখন কম্পেয়ার করতে পারছে। কম্পেয়ার মানে কি, আমি যে কয়েকটার সাথে মানে রিলেশনশিপ বিল্ড আপ করেছি কম বেশি, এদের মধ্যে গ্রেটার চয়েস কোনটা। হ্যাঁ।
অনেক সময় দেখা যায় যে কারো প্রতি মানে ট্রাস্ট কমে যেতে পারে। আচ্ছা ওকে আমি ভালো মনে হচ্ছে না, ঠিক আছে, অথবা ও কেমন জানি কথা বলে, অথবা ও মানে সময়মতো আমার সাথে কথা বলে না, অথবা ও মনে ফলস কথা বলেছে। এই ধরনের কম্পেয়ার করতে গিয়ে সে তখন তুলনা করে যে কোনটা গ্রেটার চয়েসের মধ্যে আছে। সুতরাং গ্রেটার চয়েসের যে টেন্ডেন্সিটা, হ্যাঁ, যে pulling out greater choice has been so difficult in complex society, এবং দেখা যায় যে আফটার ম্যারেজও কিন্তু মাল্টিপল চয়েসের দিকে চলে যাচ্ছে। তাহলে এই যে তোমার গ্রেটার চয়েসের দিকে গ্রেটার চয়েসের সুযোগটা তৈরি হয়ে গেছে কেন? কারণ মাল্টিপল চয়েস আছে। আরেকটা জিনিস তাকে সাপোর্ট করেছে, সেটা হলো ইজি ডিভোর্স ল, অ্যাকর্ডিং টু গিডেন্স। দেখানো হয়েছে যে ইজি ডিভোর্স ল মানেটা হচ্ছে যে আমি যে একজন গ্রেটার চয়েসের প্রতি মানে কারো প্রতি আমি বেশি যুক্ত হয়ে পড়েছি বা বেশি আকর্ষণ সৃষ্টি হয়েছে, কিন্তু আমি তাহলে ডিভোর্স না দিয়ে তো যেতে পারবো না। আমি যদি অ্যানাদার ম্যারেজ করতে যাই তাহলে তো ডিভোর্স দিতে হবে। তখন তোমার ইজি ডিভোর্স ল তৈরি হয়ে গেছে। তাহলে ইজি ডিভোর্স লটা হলো এই জন্য যে আগে ডিভোর্স লটা ছিল অনলি পুরুষরা ডিভোর্স দিতে পারবে, নারীরা ডিভোর্স দিতে পারবে না। এবং এটা ওয়েস্টার্নও ছিল, এটা মুসলিম সোসাইটিতেও ছিল। সেটা হলো তোমার আর হিন্দু সমাজে তো ইজি ডিভোর্স ল খুবই কঠিন আরো, হ্যাঁ, মানে কমপ্লেন ডিভোর্সই অ্যালাউড না সেখানে, ঠিক আছে। ইসলামিক সিস্টেমে ডিভোর্স অ্যালাউড, তবে সেটা পুরুষের পক্ষ থেকে দিতে পারবে, হ্যাঁ। আর ওয়েস্টার্নও আগে থেকে, রোমান থেকে আগে থেকে তোমার পুরুষরা ছাড়া কেউ ডিভোর্স দিতে পারতো না। কিন্তু মডার্নিটিতে এসে ইজি ডিভোর্স ল তৈরি হয়েছে। আর এই ইজি ডিভোর্স ল মানে হচ্ছে নারী পুরুষ উভয়ই ডিভোর্স দিতে পারবে, হ্যাঁ, খুব এবং খুব নর্মাল কারণেই ডিভোর্স দিতে পারবে, সহজে ডিভোর্স দিতে পারবে, এবং এটা নারীও দিতে পারবে, ঠিক আছে। এবং এমন অবস্থা হয়েছে নারীরা যখন ডিভোর্স দেওয়ার সুযোগ নারীদের পক্ষ থেকে তৈরি হয়েছে, এখন ওয়েস্টার্নে দেখা গেছে যে নারীদের পক্ষ থেকে ডিভোর্স দেওয়ার সুযোগটা, মানে নারীদের থেকে ডিভোর্স দেওয়ার যে হারটা এটা অনেক বেড়ে গেছে। এটা অনেক বেড়ে গেছে। অনেক সময় দেখা যায় যে তার যে মানে হাজবেন্ড, দেখা যায় হাজবেন্ড নিজেই পরকীয়ার দিকে জড়িয়ে গেছে, সে পরকীয়া এটা বুঝতে পেরে সে নিজেই ডিভোর্স চাচ্ছে, অথবা হাজবেন্ড তার উপর ডমিনেট করছে, বলে নারী চাচ্ছে, ডিভোর্স চাচ্ছে, অথবা নারী নিজেরই আরেকজনের প্রতি আকর্ষণ তৈরি হয়ে গেছে। এই কারণে ইজি ডিভোর্স ল যখন তৈরি হয়ে গেছে, তখন ফ্লাকচুয়েট করা, চেঞ্জ করা, পার্টনার চেঞ্জ করা, ম্যারেজটাল তোমার রিম্যারেজ করা, এগুলো সহজ হয়ে গেছে। তাহলে ইজি ডিভোর্স ল কি করেছে? রিম্যারিটাল এনভায়রনমেন্ট তৈরি করেছে। তারপরে তুমি যে বিষয়টা দেখো সেটা হলো অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনটা কি? অ্যাজাম্পশনটা হলো যে তোমার মানুষের ভিতর এটাকে বলে যারা লাভার, হ্যাঁ, আমরা বলি প্রত্যেক মানুষই কম বেশি লাভার, ঠিক আছে। তো যারা লাভার তারা কিন্তু এক ধরনের এটাকে বলে অ্যাজাম্পশনে থাকে। অ্যাজাম্পশন মানেটা হচ্ছে সে মনে করে আচ্ছা যে সে কতটুকু রিলায়েবল, সে কতটুকু ট্রাস্টি, এই যে অ্যাজাম্পশনের ভিতর সে থাকে, যে সে অ্যাজাম্পশন করে সে কতটুকু অ্যাট্রাকটিভ, সে কতটুকু লুক্রেটিভ, সে কতটুকু আকর্ষণীয়। এবং তোমার এটাকে বলে ওয়েস্টার্ন মুভির মধ্যেও দেখায় যে নায়ক এখনকার আগে আমাদের বাংলাদেশের নায়ক বা নায়ক কালচার মানিটা হচ্ছে ভিলেন কালচার থেকে আলাদা। ভিলেন কালচার কেমন? বাংলাদেশের মুভিতে, আমাদের মুভিতে ভিলেন কালচার মানে হচ্ছে সে নারীর বাহ্যিক দেহ বৈশিষ্ট্য নিয়ে একদম রসাত্মক অঙ্গভঙ্গি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, টিজিং করছে, এগুলো। আর ওয়েস্টার্নের কিছু মুভিতে এখন দেখা যাচ্ছে নায়ক নিজেই এটা করছে। কেমন করছে? সে অন্য নারীর, হ্যাঁ, তার তো ঘরে ওয়াইফ আছে, সে অন্য ঘরের নারীর তোমার এটাকে বলে বিনোদন পার্কে গিয়েছে, সে অন্য নারীর চেহারার দিকে দেখছে, সে তার চুল দেখে আকৃষ্ট হয়ে গেছে, সে তার বডি মানে ফিগার দেখে আকৃষ্ট হয়ে গেছে, এবং সেটা নিয়ে এক ধরনের তোমার ল্যাঙ্গুয়েজ দিয়ে সে একদম রোমান্টিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এটাকে বর্ণনা করছে। হ্যাঁ, যেমন বলছে লাস্টারাস তোমার হেয়ার, এই যে বলছে, মানে এর মানেটা হচ্ছে চুল খুবই আকর্ষণীয়। এবং এই শব্দগুলো কে বলছে? নায়ক বলছে। এর মানেটা হলো নায়ক কালচার এবং ভিলেন কালচার একাকার হয়ে গেছে, ঠিক আছে। এটা কেন হয়েছে? কারণটা হলো রোমান্টিক কালচারটা কনফিডেন্ট লাভের মধ্যে চলে গেছে, কারণ লাভ এখন স্থির না, এবং লাভটা হয়ে গেছে, লাভটাকে নিয়ে যাওয়া হয়েছে অনলি সেক্সুয়ালিটির মধ্যে, ঠিক আছে। আগে লাভটা শুধু সেক্সুয়ালিটির মধ্যে ছিল না,
যে আমরা বা মরলে একসাথে মরবো, সুতরাং লাভ লাভ ইজ নট সেক্সুয়াল বাউন্ডেড। সুতরাং কনফিডেন্ট লাভ যে জিনিসটা করেছে সেটা হলো লাভটাকে সেক্সুয়াল বাউন্ডেড করে ফেলেছে, যে সেক্সুয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট ফর লাভ। তোমার অ্যাজ লাইক অ্যাজ ফ্রয়েডিয়ান আইডিয়া। তাহলে প্লিজার প্রিন্সিপলের দিকে চলে গেছে, ফ্রয়েডিয়ান আইডিয়া অফ প্লিজার প্রিন্সিপলের দিকে চলে গেছে, যে প্লিজার ইজ সো ইম্পর্টেন্ট হিয়ার। এবং এখানে দেখা গেছে যে তোমার সেক্সুয়ালিটির জায়গাটাকে রোমান্টিক জায়গা থেকে সরিয়ে এটা কি করা হয়েছে, প্লাস্টিক করা হয়েছে। হোয়াট ডাজ ইট মিন বাই প্লাস্টিক সেক্সুয়ালিটি? তাহলে প্লাস্টিক সেক্সুয়ালিটি মানে হচ্ছে মানুষের যে কেন মানুষ পার্টনার চেঞ্জ করছে, কারণ সে তার সেক্সুয়ালিটিকে গুরুত্ব দিচ্ছে, সে বায়োলজিক্যাল প্লিজারকে গুরুত্ব দিচ্ছে, সে তোমার এটাকে বলে মানুষের ইমোশনটাকে প্লাস্টিক করে ফেলেছে এবং সেক্সুয়ালিটিটাকেই প্লাস্টিক করে ফেলেছে। হোয়াট ডাজ ইট মিন বাই প্লাস্টিক মানে আনস্টেবল, প্লাস্টিক মানে হচ্ছে যে নমনীয়, প্লাস্টিক মানেটা হচ্ছে এটা ভঙ্গুর, প্লাস্টিক মানেটা হচ্ছে চেঞ্জেবল। সুতরাং প্লাস্টিক মানে সেক্সুয়ালিটি হয়ে গেছে প্লাস্টিক। কেন? কারণটা হচ্ছে সে যার প্রতি আগে মানে আগে খুবই রোমান্টিক অ্যাফেয়ারে ছিল, ক্লোজ বন্ডিং এ ছিল, তাকে দেখে তার খুব আকর্ষণীয় মনে হতো, কিন্তু কিছুদিন পর সেও আকর্ষণ বোধ করে না, সে এখন আরেকজনের পার্টনারের প্রতি আকর্ষণ বোধ করে। এবং সেই জায়গা থেকে সে মনে করে যে তার ফার্স্ট পার্টনার ইজ লেস অ্যাট্রাকটিভ দেন দা সেকেন্ড পার্টনার। মানে সেকেন্ড পার্টনার কেন মোর অ্যাট্রাকটিভ? কারণ তোমার সে তার অ্যাট্রাকটিভ বডি ফিগার শো আপ করছে, সে তোমার তার স্মাইলিংটাকে একটু ভিন্ন রকম করে দেখাচ্ছে, সে তার হেয়ার কাটিংটাকে ভিন্ন স্টাইল করে দেখাচ্ছে, এক ধরনের আকর্ষণীয় ভঙ্গিতে সে মুভমেন্ট করছে, কথা বলছে। সে যখন অফিসের কাজ করছে তখন তার পাশের কলিগ দেখা যাচ্ছে খুব আকর্ষণীয় ভঙ্গিতে স্টাইল করে কথা বলছে, আসো কফি খাই, কফি খেতে গিয়ে স্টাইল করে কথা বলছে। এবং সে তার বডির যে ফিগার গুলো এবং বডির যে পার্টস গুলো, এই পার্টস গুলোকে অ্যাট্রাক্টিভ করে দেখানোর একটা কালচার, সেটা তারা গড়ে তুলেছে। এই কারণে মানুষ এখন মানুষের মনের দিকে মানুষের ঝোঁক নাই, ঝোঁকটা হলো বডির দিকে। এবং এই কারণে বডি মানে হলো সেক্সুয়াল ফিগার, এবং সেই জায়গা থেকে বডিকে একটা প্লাস্টিক করে ফেলা হয়েছে। এবং প্লাস্টিক করার কারণে মানুষের যে মন মানসিকতা, এটা এখন স্থির থাকে না, এটা এখন ট্রানজিটরি হয়ে গেছে। লাভ নিজেই ট্রানজিটরি হয়ে গেছে। লাভ নিজেই সে নিজেই লাভ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ছুটে যাচ্ছে। ফলে মানুষ কি করছে এই ক্ষেত্রে যে তারা মেকানিজম করছে। মেকানিজমটা হলো অলওয়েজ মানে ক্যালকুলেট করছে। তোমার এটাকে বলে সে কতটুকু এটাকে বলে সে মেকানিজম মানে হচ্ছে সে চিন্তা করছে যে আচ্ছা আমি যার সাথে সংসার করছি সে তো আমার প্রতি রেসপন্সিবল না। ফলে সেই মেকানিজম করছে যে মাই নেক্সট পার্টনার শুড বি মোর রেসপন্সিবল, শুড বি মোর এফেক্টিভ। ঠিক আছে? এই জায়গা থেকে তখন এই মেকানিজমের কায়দা থেকে তারা তখন দেখা যাচ্ছে তারা মনে করে যে আই শুড চেঞ্জ মাই পার্টনার, এন্ড আই শুড হ্যাভ যে বেটার পার্টনার। এবং এই মেকানিজম করে তারা দেখা যাচ্ছে পার্টনার চেঞ্জ করছে। এক্ষেত্রে আরেকটা কাজ করেছে, সেটা হলো মনিটরিং। অলওয়েজ মনিটরিং করছে মানেটা হচ্ছে যে সবসময় যে ফোন কল বেজে উঠলো, এখন ফোন কল যখন বেজে উঠলো সে মনিটর করছে, হায় কে কল দিল। তখন যখন যদি দেখে যে খুব সুন্দর করে স্টাইল করে কথা বলছে, তখন সে অলওয়েজ মনিটর করছে, আচ্ছা এর মনে হয় কারোর সাথে যুক্ত হয়ে গেছে বা কারোর সাথে মনে হয় মন দেয় নেয় করছে। এর মানেটা কি? মনিটরিংটা কি করছে, তোমার তাকে মনিটরিং এর মধ্যে থাকার প্রবণতা কেন বেড়েছে? কারণ টেকনোলজি এই মনিটরিং এর সুযোগটা করে দিয়েছে। কেন? টেকনোলজি একটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে মানুষের। টেকনোলজির কারণে মানুষ অনেক বেশি রিফ্লেক্সিভ হতে পেরেছে। টেকনোলজির মধ্য দিয়ে মানুষ নিজেকে প্রকাশ করার সুযোগ পেয়েছে, তার চয়েসকে প্রকাশ করার সুযোগ পেয়েছে, এবং এটাকে নাম দিয়েছে রিফ্লেক্সিভিটি। এই রিফ্লেক্সিভিটি মানুষের মধ্যে ডেভেলপ করেছে মডার্নিটি থ্রু এডুকেশন এন্ড থ্রু টেকনোলজি। এডুকেশন টেকনোলজি মানুষকে অনেক বেশি রিফ্লেক্সিভ করেছে, যে আই এম নট বাউন্ডেড টু ওবে দ্য ট্রেডিশনাল কালচার। এর মানে হলো সে মনে করে যে আমি ট্রেডিশনাল কালচার মধ্যে থাকতে পারি, আই হ্যাভ রিফ্লেক্সিভ মাইন্ড,
So by using my reflexive mind, I can use my technology and I can develop my choice. I have choosing capacity, and with my choosing capacity, I can take another partner. I can take better partner and get with my get a choice. এইভাবে কিন্তু তারা মনে করে। তাহলে মনিটরিংটা আর্টসের টেকনোলজি কিন্তু এই মনিটরিং এর সুযোগ করে দিয়েছে। অনেক সময় দেখা যায় সে তার স্মার্টফোন তোমার চেক করছে। স্মার্টফোনে কে কি মেসেজ দিয়েছে সেগুলো চেক করছে। আর হাজবেন্ড ওয়াইফেরটা করছে, ওয়াইফ হাজবেন্ডটা করছে। এই যে মনিটরিংটা করা, এই মনিটরিংটা কি করছে? এই মনিটরিংটা তার লাভ শিফটিং অফ লাভের একটা আলাদা কারণ হয়ে দাঁড়িয়েছে, যে তাদের মধ্যে ট্রাস্ট কমে গেছে, ফেইথ কমে গেছে, তাদের কথার ভিতর বিশ্বাস কমে গেছে, আস্থা কমে গেছে। ঠিক আছে, এইসব কারণে দেখা গেছে যে আমরা দেখি যে রিফ্লেক্সিভিটি অ্যান্ড টেকনোলজি একটা বড় কারণ হিসেবে তোমার কি করেছে, এই শিফটিং অফ লাভ কিন্তু তৈরি করেছে। তো এই জায়গা থেকে তখন আমরা দেখি যে অ্যান্থনি গিডেন্সের জায়গা থেকে যে গিডেন্স দেখিয়েছেন যে হাউ হাউ তোমার হাউ ডাজ তোমার রোমান্টিক লাভ চেঞ্জ ইনটু কনফিডেন্ট লাভ। ঠিক আছে, এবং এই জায়গাটা আমরা মডার্নিটির জায়গা থেকে আমরা তখন ব্যাখ্যা করতে পারি, এবং সেই জায়গাটা যে হোয়াট আর দা কজেস ইন হুইচ প্রসেস, আমরা কিন্তু এটা ব্যাখ্যা করতে পারি। এবং এই জায়গাটাকে আরো এটাকে বলে ডিটেইলস করে ব্যাখ্যা করেছেন উলরিচ বেক। তো এই কারণে আমরা উলরিচ বেক নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা যেহেতু আর বুঝাটা সহজ, কারণ আমরা এই বাস্তবের বিষয়ের সাথে আমরা খুবই পরিচিত, আমরা জানি, এবং উলরিচ বেকের জায়গা থেকে এখন আমরা ব্যাখ্যা করব, যে উলরিচ বেক কিভাবে লাভকে দেখিয়েছেন। ঠিক আছে, আচ্ছা আমরা বলি যে আচ্ছা হ্যাঁ, রোমান্টিক লাভের কালচার কমে গেছে, রোমান্টিক লাভের কালচারটা এখন কনফিডেন্ট লাভের মধ্যে এসে গেছে, কিন্তু তাহলে কি লাভ চলে গেছে? এইটা হলো আমাদের একটা প্রশ্ন, যে তাহলে কি লাভের অস্তিত্ব দুর্বল হয়ে গেছে? আমরা এটা বলা শুরু করেছি, যে আমরা অনেক সময় বলি তাহলে লাভ বলতে কিছু নেই, আমরা এটাও বলি। আমরা যেটা উলরিচ বেক দেখিয়েছেন, উলরিচ কি করেছেন, উলরিচ বেক নিজেই, যেমন অ্যান্থনি গিডেন্স বই লিখেছেন ট্রান্সফরমেশন অফ ইন্টিমেসি, যে কিভাবে ইন্টিমেসিটা ট্রান্সফর্ম করেছে, কিন্তু উলরিচ বেক দেখিয়েছিলেন যে কিভাবে তোমার লাভ কালচারটা কিভাবে বর্তমান সোসাইটিতে তোমার এটাকে বলে বর্তমান সোসাইটিতে লাভ কালচার কিভাবে তোমার পার্শ্ব করছে। এবং এই কারণে তার বইয়ের নাম দ্য নর্মাল, তোমরা এই বইটা দেখো, এই যে দেখো নর্মাল খেওয়াজ অফ লাভ। ঠিক আছে, তোমরা উলরিচ বেকের বই দেখেছো? দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায়। হ্যাঁ, এই বইটা, তার বইয়ের নামই হলো লাভ, তার বইয়ের নাম হলো দ্য নর্মাল খেওয়াজ অফ লাভ। খেওয়াজ মানে কি? বিশৃঙ্খলা অবস্থা স্যার। এখন তো তাহলে দেখলো যে খেওয়াজ অফ লাভ, লাভ এখন বিশৃঙ্খল অবস্থায় আছে। ঠিক আছে, এখন আমরা যে সবাই লাভ ছাড়া কিছুই বুঝি না, কিন্তু লাভ নিজে এখন বিশৃঙ্খল অবস্থায় আছে। ঠিক আছে, এর মানে যেই লাভ আমাদের কাছে এত আকর্ষণীয়, সেই লাভ কেন এখন এত বিশৃঙ্খল হয়ে গেল? দ্যাটস মোর সোশিওলজিক্যাল। হ্যাঁ, এর মানে হোয়াট এ সোশিওলজিক্যাল অ্যানালাইসিস উলরিচ বেক ডিড। এর মানে তোমার তোমার উলরিচ বেক দেখালেন লাভ কিভাবে তোমার কি হয়ে গেছে, তোমার খেওয়াজে পরিণত হয়েছে। তো সো ইজ লাভ অ্যাট্রাকটিভ অর নট? ঠিক আছে, লাভ খেওয়াজে পরিণত হয়েছে, এটার কারণই হলো লাভ ইজ সো অ্যাট্রাকটিভ। এবং তোমার এটাকে বলে তোমার লাভ কেমন অ্যাট্রাকটিভ, তোমাদের দেখাই, এই যে
লাভটা এখন শুধু অ্যাট্রাকটিভ না, কি দেখেছে, দেখেছেন যে ইন দিস মডার্ন টাইমস, তোমার কেওয়াজ অফ লাভ বইয়ের 12 পৃষ্ঠায়, ইন দিস মডার্ন টাইমস আওয়ার এডিকশন টু লাভ, addiction to love is the fundamentalist belief to which almost everyone has succumbed. এর মানে বলছে in our modern times our addiction to love is a fundamentalist belief. তাহলে আমাদের লাভের প্রতি যে এডিকশন, এটা এখন আমাদের ফান্ডামেন্টালিস্ট একটা বিলিফে পরিণত হয়েছে। ফান্ডামেন্টালিস্ট মানে কি তোমরা কি বলতে পারো? জি স্যার, একটু ঘোড়া, কোরআন কোন বিষয়ের প্রতি খুব বেশি বিশ্বাস। ফান্ডামেন্টালিজমকে বলা হয় যে মৌলবাদ, জি স্যার। এবং আমরা বলি যে ফান্ডামেন্টালিস্ট মানে হচ্ছে মৌলবাদী। এর মানে রিলিজিয়াস আমরা অনেক রিলিজিয়াস গ্রুপদেরকে ফান্ডামেন্টালিস্ট বলি, যে আমরা অনেক রিলিজিয়াস গ্রুপদের বলি মৌলবাদী, কিন্তু আধুনিকতার মধ্যেও কিন্তু মৌলবাদীতে আছে। সেটা হলো বেক নিজেই বলছে in our modern times our addiction to love is a fundamentalist belief. কখন আমরা কিছু ধর্মের লোকদের মৌলবাদী বলি? যখন আমরা বলি যে তারা ধর্মকে জ্ঞানের জায়গা থেকে সরিয়ে অন্ধভাবে এমন ভাবে বলছে যে ধর্মকে এমন ভাবে অন্ধভাবে ব্যাখ্যা করছে যে ধর্মের মধ্যে তারা কোনো জ্ঞান দেখে না, এবং ধর্মের মধ্যে তারা কোনো শৃঙ্খলা দেখে না, বিশৃঙ্খলায় দেখে, কিন্তু তারা ধর্মকে একটা এডিকশন হিসেবে নেয়, আফিম হিসেবে নেয়। এরকম কিছু মূল মানুষ তো আছে, এবং সেই কারণে জঙ্গি কিছু গ্রুপও তৈরি হয়। কারণ ধর্মের মিস ইন্টারপ্রিটেশন থেকে তোমার জঙ্গিবাদের যে ধারণা বা আইডিয়া এগুলো তৈরি হয়। তো এখন our addiction to love is the fundamentalist belief. এর মানে আমাদের এডিকশন, লাভের প্রতি এডিকশনটা এমন হয়ে গেছে আমরা নিজেরাই কিন্তু এখন মৌলবাদী বিশ্বাসের মধ্যে চলে গেছে। এর মানে আমাদের এই যে মডার্ন কালচার অফ লাভের মধ্যেও কিন্তু মৌলবাদীটা রয়েছে, সেটা হলো এডিকশন টু লাভ। তাহলে এডিকশন টু লাভ, আমরা কিন্তু লাভারদের কিন্তু মৌলবাদী বলি না, কারণ হলো আমরা সেই কালচার, কারণ আমরা এটাকে বলে ওই মৌলবাদটাকে নেগেটিভ হিসেবে দেখি বলে আমরা তো লাভটাকে পজিটিভ হিসেবে মনে করি। এই কারণে আমরা মডার্নিটির জায়গা থেকে আমরা কিন্তু লাভটাকে মৌলবাদী বলি না, কিন্তু উলরিস বেগ নিজে বলেছে দিস দ্য ফান্ডামেন্টালিস্ট বিলিভ, এটা একটা মৌলবাদী বিশ্বাস, টু হুইচ অলমোস্ট এভরিওয়ান হ্যাজ সাকামড, যেটার প্রতি প্রায় সবাই, অলমোস্ট এভরিওয়ান ইজ সাকামড, যেটার প্রতি অধিকাংশই নিমজ্জিত হয়ে আছে। এভরিওয়ান, অলমোস্ট এভরিওয়ান, প্রায় সবাই হ্যাজ সাকামড, এর মানে প্রায় সবাই এখন নিমজ্জিত হয়ে আছে। স্পেশালি দোজ হু আর এগেইনস্ট ফান্ডামেন্টালিস্ট ক্রিডস, এবং শুধুমাত্র তারাই যারা হলো ফান্ডামেন্টালিস্ট ক্রিডের বিরোধী। এর মানে ধর্মের যারা ফান্ডামেন্টালিস্ট, রিলিজিয়নের জায়গায় ধর্মের নাম যারা ফান্ডামেন্টালিস্ট, তারা ছাড়া এগেইনস্ট ফান্ডামেন্টালিস্ট ক্রিড, মানে ধর্মের যে ফান্ডামেন্টালিজম সেই জায়গায় অল্প কিছু আছে যারা ধর্মের ফান্ডামেন্টালিজমের মধ্যে আছে, এরা ছাড়া অধিকাংশ লাভের মৌলবাদী বিশ্বাসের মধ্যে আছে। এর মানে মৌলবাদ দুই প্রকার, একটা হলো ফান্ডামেন্টালিস্ট ক্রিড, তোমার ফান্ডামেন্টালিস্ট ইন টার্মস অফ রিলিজিয়ন, আর একটা হলো ফান্ডামেন্টালিস্ট ইন টার্মস অফ লাভ। কি জিনিসটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তোমাদের কেমন লাগছে কথাগুলো? ভালো লাগছে স্যার। মজার। খুব মজার, কিন্তু তোমাদের আজকের টপিকটা অনেক মজার, সবাই অনেক মিস করবে। এখন বিষয়টা হলো যে আমি তো তোমাদেরও দেখতে পাচ্ছি না। এখন ধরো ক্লাসরুমে তো আমার এই ক্লাসগুলো আমার জমতো, বুঝছো, কিন্তু আমি তো ক্লাসরুমে নিতে পারছি না, এখন সেই কষ্ট তো আমার আছে। তো এখন কেননা অ্যাট্রাকটিভ বিষয়ের মধ্যে যেটা আছে, যদিও লাভ বিষয়টা অ্যাট্রাকটিভ, কিন্তু আমাদের সাইকোলজিক্যাল অ্যানালাইসিসটা তোমার কি করছে, আমাদেরকে বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে না? তো সুতরাং এটা যদিও যেমন মজার তেমনি বাস্তব। কথা বুঝো নাই? যেমন আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। যেমন মজার তেমনি বাস্তব। আমাদের সমাজে ধরো অনেকে বলে যে স্যার একটু গল্প বলেন। কি গল্প মানে কি? এমন গল্প যেটার সাথে বাস্তবতার সম্পর্ক নাই।
আমাদের সমাজের মানুষ স্বাভাবিকভাবে গল্প শুনতে পছন্দ করে, যেই গল্পের সাথে বাস্তবতার সম্পর্ক নাই। তখন বলে যে খুব মজার একটা গল্প শুনিয়েছেন। কিন্তু সবচেয়ে মজার গল্প হলো সেটা যেটা বাস্তবতার সাথে কি হয়, মিলে যায়। তাহলে যেই গল্প বাস্তবতার সাথে মিলে যায়, এর চেয়ে মজার গল্প আর কিছু হতে পারে না। আমরা সেই মজার গল্পগুলোই বলছি। সেটা হলো মৌলবাদী দুই প্রকার। একটা হলো তোমার তোমার প্রেমের প্রতি তোমার প্রেমের দিক থেকে মৌলবাদী, হ্যাঁ, আরেকটা হলো ধর্মের দিক থেকে মৌলবাদী। তাহলে লাভ ইজ, এই জায়গাটা এখন তুমি বলছো দেখো উনি কি আসলে মৌলবাদীটার অর্থ কি আসলে এটা, হ্যাঁ, আমরা তখন এটা নিয়ে একটা ইয়েতে চিন্তা পড়ে গেছে, এটা কি স্যার নিজ থেকে বলছে নাকি আসলে অর্থটা এটা। ঠিক আছে, এটাকে আরো ক্লিয়ার করে দিয়েছে পরবর্তী সেন্টেন্সে, লাভ ইজ রিলিজিয়ান আফটার রিলিজিয়ান। লাভ ইজ রিলিজিয়ান আফটার রিলিজিয়ান। লাভ ইজ রিলিজিয়ান আফটার রিলিজিয়ান। আমরা মনে করি আমরা ইসলাম ধর্ম থেকে সরে আসছি, আমরা মনে করি আমরা হিন্দু ধর্ম থেকে সরে আসছি, তারপরে সিনেমার মধ্যে বলে, হ্যাঁ, তোমার তোমার বাবা মা বলছে ছেলেকে যে তুমি যেই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়েছো, তাকে বিয়ে করতে চাও, তার প্রতি প্রেমে পড়ে গেছো, সে তো হিন্দু ঘরের। হ্যাঁ, তখন নায়ক কি করছে, নায়ক তোমার তোমার এটাকে বলে এটা ছুরি দিয়ে হাত কেটে ফেলছে, হাত কেটে রক্ত বের করে বলছে দেখেন এই রক্ত, এই রক্তের মধ্যে কে হিন্দু কে মুসলিম কে কোন ধনী কে গরিব কিছু কি বোঝা যায়, সুতরাং রক্তের দিক থেকে সবাই সমান। হ্যাঁ, এইভাবে বলে কিন্তু সে তার বাবাকে দেখাচ্ছে যে ধর্ম বলতে কোনো ভেদাভেদ নাই, ঠিক আছে, ধর্মের বাধার কারণে আমরা আমাদের লাভটাকে জলাঞ্জলি দিতে পারি না। তখন তারা বলছে যে আমার এই যে লাভ, এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। তো একজন ধার্মিক লোক সে বলে কি যে ধর্মের চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। আর যে প্রেমিক সে বলে তোমার রক্ত দেখিয়ে সে বলে যে এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। তখন তারা কিন্তু বাবার মার সাথে দেখবে যে ইয়ে করে, ডিবেট করে বা তোমার আর্গুমেন্টে যায় এবং সেখানে বলে যে আমি মনে করি সবচেয়ে বড় সত্য হলো আমাদের দুজনের প্রতি ভালোবাসা, দুজনের প্রতি প্রেম, এর চেয়ে বড় সত্য আর নাই। এই মানেটা কি? এর মানেটা হলো লাভটাকে তারা রিলিজিয়ান হিসেবে দেখে। হ্যাঁ, আমরা রিলিজিয়ানের প্রতি বিশ্বাসীরা যেমন স্ট্রংলি বিলিফে কথা বলে, তার জীবনকে প্রভাব মানে পরিচালিত করে, সেই লাভ মানে রিলিজিয়ান দিয়ে একজন লাভারও কিন্তু, হ্যাঁ, তোমার মডার্ন যে লাভার, সে লাভারও কিন্তু তোমার লাভটাকে সেভাবে দেখে। এখানে লাভটাকে তারা বানিয়েছে রিলিজিয়ান। এবং এর মানে আমরা যে যারা হিন্দু ধর্ম ছেড়ে বা ইসলাম ধর্ম ছেড়ে বা অন্য ধর্ম ছেড়ে, অন্য ধর্মীয় কায়দা কানুন কালচার ছেড়ে লাভ কালচারে এসেছে, তারা কিন্তু ধর্মকে ছেড়ে, তারা কিন্তু নাস্তিক না। নাস্তিক মানে কি? অবিশ্বাসী। আমি মানে প্রায় বলি, বিভিন্ন আমার সামনে যারা পড়ে তাদেরকে বলি যে অবিশ্বাসী বলতে কেউ নেই, সবাই বিশ্বাসী। এই কথাটা আমি বলি। সেটা হলো অনেকে বলে আমার অবিশ্বাস, অনেকে বলে আমি কেন আমি ধর্মে বিশ্বাস করি না, অনেকে বলে যে আমার অবিশ্বাসের কারণ, হ্যাঁ, আবার অনেকে বলে আমি অবিশ্বাসী, হ্যাঁ, আবার অনেকে বলে যে নাস্তিক। আমি বলি যে না, অবিশ্বাসী বলতে কেউ নাই, প্রত্যেক মানুষই বিশ্বাসী। পার্থক্যটা হলো এক একজন এক এক দিকে বিশ্বাসী। তাহলে যে ব্যক্তি ধর্মে বিশ্বাস না করে, সে ধরো রোমান্টিসিজমের মধ্যে চলে গেছে, সে ধর্মকে বিলিভ করে না বা বিলিভ করলেও ধর্মের কালচারে যায় না, সে কি করেছে, তোমার লাভ কালচারের মধ্যে প্রবেশ করেছে। সে যখন লাভ কালচারের মধ্যে প্রবেশ করেছে, লাভ কালচারের মধ্যে প্রবেশ করার পরে সে কিসের ভিতর ঢুকেছে, যে সে ঢুকেছে যে তোমার লাভ কালচারটা হলো তোমার এটাকে বলে তার তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে আরাধনার একটা বিষয়, ঠিক আছে। এবং তোমরা যখন শেক্সপিয়ারের এটাকে বলে উপন্যাস দেখবে, হ্যাঁ, রোমিও জুলিয়েট দেখবে, এবং শেক্সপিয়ারের যে উপন্যাসগুলোর মধ্যে প্রেমটাকে এমন বেশি আরাধনার একটা বিষয় করা হয়েছে। এবং ইয়েই বলেছে শেক্সপিয়ার, তার উপন্যাসেই বলেছে যে প্রেম একটা শক্তিমান প্রভু। হ্যাঁ, তাহলে এর মানেটা হলো যে প্রেমের মধ্যে কি রয়েছে, প্রেমের মধ্যে একটা আরাধনার জিনিস রয়েছে, আরাধনার জায়গা রয়েছে, উপাসনার জায়গা রয়েছে। এই কারণে প্রেম বা লাভ নিজেই একটা ধর্মে পরিণত হয়েছে। তাহলে মানুষ কেউ কিন্তু ধর্ম ত্যাগ করে না, এক ধর্ম থেকে আরেক ধর্মে স্থানান্তরিত হয় মাত্র। তাহলে মানুষ ইসলাম ধর্ম ছেড়ে যে সে ধর্ম ত্যাগ করেছে, মানে ধর্ম বিমুখ হয়ে গেছে, তার ধর্মকে বর্জন করেছে তা না, সে ধর্মকে চেঞ্জ করেছে।
এর মানে মানুষ ধর্ম চেঞ্জ করার সুযোগ আছে এবং ধর্ম চেঞ্জ করে, কেউ ধর্মের বাইরে না। এবং আমরা যদি বেকের এই কথা থেকে দেখি যে আসলে ধর্মের বাইরে কেউ নেই, সবাই ধর্মের মধ্যে আছে। পার্থক্যটা হলো যে কে কোন ধর্মের মধ্যে আছে। লাভ ইজ রিলিজিয়ান আফটার রিলিজিয়ান। এর মানেটা হলো ধর্ম, যে তুমি যে ধর্মের মধ্যে ছিলা এতদিন, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্মের মধ্যে ছিলা, এটার পরও এটা ছেড়ে আরেকটা ধর্মের মধ্যে তুমি চলে আসছো। লাভ ইজ রিলিজিয়ান আফটার রিলিজিয়ান। ধর্মের পরেই ধর্ম। তোমার লাভটা হলো ধর্ম, ধর্মের পরে ধর্ম। এর মানে যে ট্রেডিশনাল ধর্ম আমরা পালন করছি সেটার ফলে পরবর্তীতে লাভ নিজে একটা ধর্ম। লাভ ইজ রিলিজিয়ান আফটার রিলিজিয়ান। কোন ধরনের রিলিজিয়ান? দ্য আলটিমেট বিলিভ আফটার দ্য এন্ড অফ অল ফেথ। দ্য আলটিমেট বিলিভ আফটার দ্য এন্ড অফ অল ফেথ। এটা হয়ে গেছে চূড়ান্ত বিশ্বাস। আফটার দ্য এন্ড অফ অল ফেথ। আমি অন্য কোন ধর্ম মানি না, অন্য কোন ধর্মের রিচুয়াল মানি না। হয়তো বিশ্বাস করি ঈশ্বর আছে, আল্লাহ আছে, হ্যাঁ, কিন্তু রিচুয়াল গুলো মানি না। তাহলে আমার রিচুয়াল বলে দিচ্ছে আমার আমার বিলিফটা কোন জায়গায়। দ্য আলটিমেট বিলিভ। অনেক সময় আমরা বলি যে আমার বিশ্বাস আছে তবে রিচুয়াল মানি না। আই ডোন্ট থিঙ্ক সো। এর মানেটা কি? যে তোমার রিচুয়ালই বলে দিচ্ছে তোমার বিলিফ কোনটা। ঠিক আছে? এর মানে তুমি হয়তো বলো যে আমি ঈশ্বরে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস, কিন্তু তুমি আল্লাহর অর্ডার মানো না, ঈশ্বরের অর্ডার মানো না, তুমি মানছো লাভের অর্ডার। এই লাভটা মানে মডার্ন লাভ। ঠিক আছে? তো সেই জায়গা থেকে যে দ্য আলটিমেট বিলিভ আফটার দ্য এন্ড অফ অল ফেথ, তুমি সমস্ত বিলিভ, সমস্ত বিশ্বাসকে ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে তুমি কি করেছো? যেমন ধরো ধর্মীয় বিষয় আছে যে বাবা মার আনুগত্য করা, অথবা ধর্মীয় বিষয় আছে বাবা মার প্রতি সফটলি কথা বলা। এবং দেখা যাচ্ছে যে তোমরা এগুলো আমাদের সমাজে হচ্ছে বলেই তো বাংলা সিনেমায় বা আমাদের মুভিতে এগুলো দেখায়। দেখা যাচ্ছে লাভের বিষয়ে আসলেই সে বাবা মার সাথে মানে মানে তীব্র স্বরে, জোরালো স্বরে কথা বলে। এবং নায়কেরও একটা, নায়ক বা নায়িকেরও বৈশিষ্ট্য যে বাবা মার সাথে তীব্রভাবে, জোরালো ভাবে কথা বলা, আর্গুমেন্টে যাওয়া। না তুমি 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 তোমার তুমি আছো তোমার বংশ নিয়ে, তোমার গৌরব নিয়ে, কিন্তু আমি ভালোবাসা ছাড়া আর কিছুই বুঝি না। এই যে ডায়লগ গুলো তারা করছে, এর মধ্যে দিয়ে বাবা মার সাথে সে আর্গুমেন্ট করছে এবং উচ্চস্বরে কথা বলছে। এবং অনেক সময় মানে ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজে আমরা বলি বেয়াদবি, এবং সেই জায়গার মধ্যেও কিন্তু তারা ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করছে। ঠিক আছে? অনেক সময় দেখবে যে বেয়াদবিটা মানে লক্ষ্য করে বাবা একটা থাপ্পড় দিয়েছে, এবং তোমরা তো এগুলো জানো যে জোরে একটা থাপ্পড় দিয়েছে তার কন্যা সন্তানকে। এখন এটা মানেটা কি? এর মানে শি ইজ ভায়োলেটিং দ্য ট্রেডিশনাল নর্ম। এই যে মানে স্ল্যাপিং করেছে কেন, থাপ্পড় দিয়েছে কেন? এই থাপ্পড় মানেটা হচ্ছে যে সে রিমাইন্ড করছে যে শি his daughter is violating the traditional norm as well as religious norm. রিলিজিয়াস নর্মের মধ্যে হলো যে বাবা মার সাথে নম্রভাবে কথা বলতে হবে, তাদের সাথে সুন্দর করে কথা বলতে হবে, কিন্তু সেটাও ভায়োলেট করছে। এর মানে রিচুয়ালের মধ্যে দেখতে গিয়ে, সে লাভ কালচারের মধ্যে ঢুকতে গিয়ে সে কি করেছে? সমস্ত কিছু সমস্ত বিধি নিষেধ বাধা তোমার সবকিছু ভায়োলেট করছে। তাহলে এই লাভটা তোমার কি হয়ে গেছে? সেটা হলো যে তোমার লাভ নোজ নো গ্রেস। উল্লিস বেগ নিজেই বলেছে, আমি তার বই থেকে ডিরেক্ট পড়ে শোনাচ্ছি। লাভ নোজ নো গ্রেস। হ্যাঁ, আমরা একটা কথা বলি না যে নেসেসিটি নোজ কি? আমরা বলি না যে নেসেসিটি নোজ means নেসেসিটি নোজ নো ল। ঠিক আছে? এর মানে আমরা বলি যে নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। লাভ নোজ নো গ্রেস মানে কি? এটা একটা প্রবাদের মতো। ঠিক আছে? মানে এক একজন, অনেক সময় এক একজন গবেষক একটা সেন্টেন্সের কিন্তু মধ্যে মধ্যে কি আছে, একটা প্রবাদের মতো হয়ে যায়। সেটা হলো যেমন লাভ ইজ রিলিজিয়ান আফটার রিলিজিয়ান, এটা প্রবাদের মতো হয়ে গেছে। লাভ ইজ রিলিজিয়ান আফটার রিলিজিয়ান। হ্যাঁ, তাহলে আরেকটা এটাও প্রবাদের মতো, লাভ নোজ নো গ্রেস। গ্রেস মানে কি? গ্রেস মানে হলো মার্সি। ভালোবাসা কোনো দয়া মায়া বুঝে না। হ্যাঁ, ভালোবাসা কি বুঝে না? তোমার কোনো দয়া মায়া বোঝে না। তোমরা আরো বাংলা ব্যাখ্যা পাবে। ওই যে একটা বই লিখেছিলাম না যে কর্পোরেট গণমাধ্যম ও বিশ্বায়ন, সেখানে তো তোমার এটাকে বলে গণমাধ্যমে যে জেন্ডার সম্পর্ক, সেই যে গণমাধ্যম ও জেন্ডার, সেখানে লাভ ইন্টিমেসির কালচার কিভাবে গণমাধ্যম চেঞ্জ করছে কিভাবে, হ্যাঁ, সেই জায়গাটা আমি ব্যাখ্যা দিয়ে বাংলাদেশের
মুভি, ড্রামা, নাটক, হ্যাঁ, সেগুলো থেকে এক্সাম্পল দিয়ে দিয়ে তোমার আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা ওটা পড়ো এবং পড়লে ওখান থেকে আরো মানে পড়লে ওখান থেকে আরো ক্লিয়ার হবে বা মানে আইডিয়া গুলো আরো স্পষ্ট হবে। এবং সেখানে আমি উদাহরণ দিয়ে দিয়ে তখন লিখেছিলাম। এখন তুমি দেখো এটাকে বলে আমাদের নাটকের মধ্যে কি বলে, নাটকের মধ্যে বলে যে এটাকে বলে যুদ্ধ। যুদ্ধের মধ্যে কি মানে না, যুদ্ধের মধ্যে কোনো ল মানে বলে যে যুদ্ধ কোনো আইন মানে না। হ্যাঁ, এটা আমাদের মডার্ন আইডিয়া থেকে বলে যে যুদ্ধ কোনো আইন মানে না, তখন বলে ভালো এবং যুদ্ধ এই দুটোতে কোনো আইন মানে না। ঠিক আছে, তা এখন এর মানে নাটকের মধ্যে এটা বলে মানে কি, হ্যাঁ, এবং এই নাটকের মধ্যে এটা বলা মানেটা হচ্ছে যে যে লাভ নোজ নো গ্রেস, ভালোবাসা অন্য কোনো ছাড় নাই। হ্যাঁ, ভালোবাসা এমন একটা আকর্ষণীয় বিষয়, এখানে কোনো ছাড় চলবে না। ঠিক আছে, এর মানে দ্যাট ইজ ফান্ডামেন্টালিস্ট বিলিফ। ফান্ডামেন্টালিস্ট বিলিফ, আমরা বলি না যে এখানে কোনো এক পয়সা ছাড় দেওয়া হবে না, ঠিক লাভাররা এই পর্যায়ে চলে যায় যে দেয়ার ইজ নো গ্রেস। হ্যাঁ, এর মানে লাভ নো গ্রেস, লাভের কালচারে চলতে গিয়ে আমি কোনো গ্রেসে থাকতে পারবো না, অন্যের লাভারের প্রতি গ্রেস থাকবে আর কারোর প্রতি গ্রেস থাকবে না। তুমি লাভটাকে দুর্বল করে ফেলবে তোমার বাবা মার প্রতি সিম্পেথি দিয়ে, তুমি লাভটাকে দুর্বল করে ফেলবে তোমার কি আত্মীয় স্বজনের সিম্পেথি দিয়ে, তোমার ফ্রেন্ডশিপের সিম্পেথি দিয়ে হবে না। লাভ নোজ নো গ্রেস। হ্যাঁ, তুমি এটা কিভাবে, এটা একটা এক্সাম্পল দিই। ধরো দুই লাভার, প্রেমিক প্রেমিকা দুইজনে তোমার পার্কে বসে কি খাচ্ছে, পার্কে বসে ধরো গল্প করছে আর বাদাম খাচ্ছে। এখন পার্কে বসে গল্প করছে আর বাদাম খাচ্ছে। এখন একজন ভিক্ষুক বা একজন টোকাই এসে হাত পাচ্ছে যে আমাকে 2টা টাকা দাও। হ্যাঁ, এখন হাত পাচ্ছে, কিন্তু ওদের ওই যে ওরা যে দুইজনই একটা ক্লোজ প্রক্সিমিটির মধ্যে থেকে একটা গল্প করছে, এই যে গল্প করছে গল্পের মধ্যে ও যে 2টা টাকা চাচ্ছে, ওদের ভিতরে রাগে ওদের খিটখিট করছে। কেন? যে হি ইজ ডিস্টার্বিং, মানে সে কেন ডিস্টার্ব করতে আসলো, তাদের ভিতরে হলো আমরা একটা ইমোশনাল কথা বলছি দুজনের মধ্যে, সুতরাং ও ডিস্টার্বিং হচ্ছে। এবং সে যে 2টা টাকা চাইতে আসলো তার ভিতরে ওইটা মাথা নেয়, তার মাথায় হলো ইজ ডিস্টার্বিং। তখন এরকম করে যাও 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 এরকম করে কিন্তু বলছে, এর মানেটা কি? হ্যাঁ, এবং যাও 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 মানেটা কি? যাও যাও মানেটা হচ্ছে যে তোমার গেট আউট। হ্যাঁ, গেট আউট মানে আই ক্যানট টলারেট এনি ডিস্টারবেন্স। ঠিক আছে, আবার হ্যাঁ হয়তো তুমি বলবে যে হ্যাঁ কেউ কেউ দেখবে যে তোমার লাভাররা এরকম করে 2টা টাকা দিচ্ছে, তুমি মানে সবার ক্ষেত্রে সমান না, তবে কেউ কেউ আছে প্রেমিকাকে সন্তুষ্ট করার জন্য দিতে পারে, যে আচ্ছা আমি ওকে 2টা টাকা দিলে আমার প্রেমিকা খুশি হয়ে যাবে এবং মনে করবে যে আমি উদার মাইন্ডের। সুতরাং দ্যাট ইজ আর্টিফিশিয়াল। সুতরাং দ্যাট ইজ নট রিয়েল গ্রেস, দ্যাট ইজ আর্টিফিশিয়াল গ্রেস। সুতরাং লাভ নোজ নো গ্রেস, ভালোবাসা কোনো গ্রেস মানে না, মার্সি মানে না। সেটা কি? Love elevates your lover and transforms himself into the sources of possible pleasure. সেটা কি? লাভ এলিভেটস ইউর লাভার, লাভ কি করে তোমার লাভারটাকে উপরে উত্তোলিত করে, and transforms him or her into the source of possible pleasure. সে মনে করে which is my source of pleasure, lover is my possible pleasure. That is Freudian মানে লাভার, আমি লাভার ছাড়া কিচ্ছু বুঝি না। কেন? আমি মনে করি মাই সোর্স অফ প্লেজার ইজ লাভার। ধরো ওই লাভার কি করলো, ওই লাভার চলে গেল, মানে ওই লাভার তোমাকে বলছে আমার যাকে তুমি মনে করো যে সোর্স অফ প্লেজার, তুমি তাকে বলছো যে তোমাকে আমার ভালো লাগে না, তোমার সাথে আমি নাই, তুমি খুব ফ্রড, তুমি এই সেই, ঠিক আছে, অনেক কথা বলে মেসেঞ্জারে লিখে দিল তোমার সাথে আমি নাই এই সেই, তারপরে তার ঘুম হয় না, রাত দিন অস্থির, টেনশন, হ্যাঁ এইসব। এর মানেটা কি? এর মানেটা হলো সে তার প্লেজার হলো তার লাভার, সুতরাং সে চলে গেছে, মানে লাভ প্লেজার চলে গেছে। When lover কি swept away, when lover swept away, he seems that he has lost all of the pleasures. এর মানে সে মনে করে তার প্লেজারের সোর্স হলো তার লাভার, সুতরাং লাভার আউট, এর মানে আমার প্লেজার আউট, এর মানে আমি আউট, সুতরাং সে মনে করে আমি শেষ। তখন এই জায়গা থেকে কি তৈরি হচ্ছে? এই জায়গা থেকে যেটা হচ্ছে সেটা হলো তোমার দ্যার ইজ এই যে দেখো সেটা হলো লাভ ইজ প্লেজার। দেখ আমি একদম তার সেন্টেন্স পড়ে পড়ে শোনাচ্ছি। লাভ ইজ প্লেজার, ট্রাস্ট, অ্যাফেকশন
and equally their opposites, boredom, anger, heavy treason, loneliness, intimidation, despair, and laughter. ঠিক আছে, এর মানেটা হচ্ছে, দেখো বলছে যে লাভ ইজ প্লেজার, লাভ হলো একটা আনন্দ, বিনোদন, ট্রাস্ট এটা বিশ্বাসের বিষয়, এফেকশন, তোমার স্নেহপ্রদ বিষয়, এন্ড ইকুয়ালি দে আর অপোজিট। লাভ 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 মানে প্লেজার, ট্রাস্ট, এফেকশন তা না, ইকুয়ালি এর লাভ মানে এর অপোজিট, মানে অপোজিটটাও কিন্তু লাভের অংশ, কারণ লাভের সাথে জড়িয়ে আছে বোর্ডম। বোর্ডম মানে কি? বোর্ডম মানে কি? একঘেয়েমি। যে অনেকে বলে যে এর সাথে আমরা বললে, হ্যাঁ আমরা বলি না যে এর সাথে থাকতে থাকতে একঘেয়েমি এসে গেছে, এখন পার্টনার চেঞ্জ করতে হবে। সুতরাং এটাও লাভ, কারণ পার্টনার মানে পার্টনার চেঞ্জ করতে রাজি আছে, কিন্তু লাভ চেঞ্জ হবে না। লাভ কি হবে? ওই যে পার্টনার থেকে মানে সরে আরেক জায়গায় যাবে, এর মানে সে লাভটাকে এক পার্টনার থেকে সরিয়ে আরেক পার্টনার দিকে নিতে রাজি, কারণ সে বোর্ডম ফিল করছে, সে একঘেয়েমি ফিল করছে। অ্যাঙ্গার, লাভের কারণেই অ্যাঙ্গার তৈরি হচ্ছে, মানে ক্রোধ তৈরি হচ্ছে। তারপরে ট্রিজন, একটা ক্ষোভ তৈরি হচ্ছে। তারপরে লোনলিনেস তৈরি হচ্ছে, ইন্টিমিডেশন, ডেসপার এন্ড লাফার, ইন্টিমিডেশন তোমার এই সবকিছু লাভের সাথে জড়িত। ডিসপায়ার, হতাশা। ও একটা মেসেজ লিখছে, মেসেজ লিখছে যে আমি তোমাকে বিশ্বাস করি না, এই যে লিখছে সে হতাশা পড়ে গেছে। কেন? কারণ সে মনে করছে আমার লাভ চলে গেছে, আমার প্লেজার চলে গেছে। আবার ইন্টিমিডেশন, দেখা যায় লাভার বলছে যে তোমাকে আমি ইয়ে করব না, এটাকে বলে তুমি অনেক সময় দেখবে যে এটাকে বলে হারালে সে ক্ষুব্ধ হয় এবং সে ভয় প্রদর্শন করে। আবার অনেক সময় দেখা গেল, আমি তো তোমাদেরকে বলছি যে লাভার লাভ মানিটা যে এটা খুবই এক ধরনের আনন্দদায়ক পরিবেশ তৈরি করে তা না, এর উল্টো পরিবেশ তৈরি করে। কারণ লাভের চর্চা করতে গিয়ে তোমার কি হচ্ছে, তোমার মতের মিল হচ্ছে না, কথা মিল হচ্ছে না, আবার কোথাও একটু আঘাত মনে করছে যে তোমার কথা আমি আঘাত পেয়েছি, বা তুমি এইভাবে কথা বলছো, তুমি আমার বাবাকে নিয়ে এইভাবে কথা বলছো, হ্যাঁ তুমি আমাকে আক্রমণ করতে পারতে, কিন্তু আমার বাবাকে নিয়ে কেন এইভাবে কথা বলছো, হ্যাঁ। অথবা দেখা যায় বলছে যে ও মেয়ে বলছে কি, বা কন্যা সন্তান বা লাভার, ফিমেল লাভার বলছে কি যে আমার বাবা বলছে যে তাই অ্যারেঞ্জ ম্যারেজের কথা, না তোমার বাবা এরকম হতে পারে না। এই সাথে সাথে ও রেগে গেছে যে কেন কেন তোমার বাবা এরকম কথা বলবে, এখন তোমার বাবা তো মডার্ন যুগে ফিট না, ধরো এরকম একটা কথা বললো। সাথে কি তুমি আমাকে যাই ইচ্ছা বলতে পারো, আমার বাবাকে নিয়ে কেন বলছো? এই ফলে যেটা হচ্ছে সেটা হলো আওয়াজটা তৈরি হচ্ছে। এবং তোমার অনেক সময় যে মনে করছে না এর কথাবার্তা ভালো না, এর আচরণ ভালো না, আমি আলাদা থাকি, আমি একা থাকি, আমি এর সাথে থাকবো না, আমি প্রয়োজন লোনলিনেসে থাকি, ঠিক আছে। আবার দেখা যায় ছেড়ে দিয়ে, দেখা যায় লাভার সে ওকে মানে লাভ রিলেশনের মধ্যে আছে কিন্তু ছেড়ে দিয়েছে, ছেড়ে দিলে সে একাকিত্ব থাকে, একাকিত্ব হতাশার মধ্যে থাকে, এবং লাভ প্র্যাকটিসের কারণে সে হতাশার মধ্যে থাকে। এবং আবার দেখা যায় ইন্টিমিডেশন, ভয় প্রদর্শন করা হয়। অনেক সময় দেখা যায় যে লাভের তো বহু ধরনের লাভার আছে, হ্যাঁ। তো রিলিজিয়াস পার্সন যেমন বহু ধরনের রিলিজিয়াস পার্সন আছে, তেমনি লাভারও বহু ধরনের আছে। কিছু কিছু লাভার আছে সফট, আর কিছু কিছু লাভার আছে লাভ হারালে ক্ষুব্ধ হয়ে যায়। লাভ হারালে ক্ষুব্ধ হয়ে যায়, সে দেখে যে তার লাভারটা তাকে ছেড়ে গেছে, তখন তাকে ভয় প্রদর্শন করছে, হ্যাঁ। বলছে তোমার ছবিগুলো আমার কাছে আছে, আমি কিন্তু ছেড়ে দিব। এই যে তোমার ছবিগুলো আমার কাছে আছে, আমি ছেড়ে দিব, এর মানেটা হচ্ছে ভয় প্রদর্শন করছে। তাহলে তোমার এই সব কিছু লাভের সাথে জড়িত হয়ে লাভটাকে একটা কেওয়াজের মধ্যেই কিন্তু নিয়ে গেছে। সুতরাং তোমার এটাকে বলে লাভ এখন এমন একটা বিলিফের মধ্যে চলে গেছে যে এটা সকল বাউন্ডারি গুলোকে ক্রস করে ফেলেছে, ঠিক আছে। সকল বাউন্ডারি গুলোকে ক্রস করে লাভটাকে তোমার ভিন্ন একটা কালচারের মধ্যে নিয়ে আসছে, এবং ভিন্ন একটা কালচারের মধ্যে নিয়ে আসার ফলে এটা তোমার কি হয়ে গেছে, এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করে ফেলছে, কমপ্লেক্স রিলেশনশিপ তৈরি করেছে। এবং সে কমপ্লেক্স সিচুয়েশন, কমপ্লেক্স রিলেশন কেন তৈরি করেছে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবং সেই জায়গায় তোমার লাভ কিভাবে তোমার এটাকে কি বলে যে লাভ কিভাবে কেওয়াস তৈরি করছে, লাভ কিভাবে ডিফারেন্ট এটাকে বলে লাভ কিভাবে তোমার ডিসপিউট তৈরি করছে, লাভ কিভাবে
তোমার এটাকে ডেসপায়ার তৈরি করছে, লাভ কিভাবে মানুষকে হতাশার দিকে নিয়ে যাচ্ছে, অথবা লাভ কিভাবে তোমার সোশ্যাল স্ট্রাকচারটাকেও ফ্রেজাইল করে ফেলছে, দুর্বল করে ফেলছে, সেই জায়গাগুলো কিন্তু তখন আমরা আলোচনা করতে পারি। কেননা তুমি দেখো এখানে আউটকাম হিসেবে তুমি দেখো গিডেন্স আউটকাম হিসেবে দেখিয়েছে রাইজ অফ সেপারেশন এন্ড ডিভোর্স। হ্যাঁ, আবার বেক এখানে আউটকাম হিসেবে দেখিয়েছে মোর ফ্লিমজি ফ্যামিলি, হাই ডিভোর্স, তোমার টেনশন এন্ড আনসার্টেনটি। হ্যাঁ, তো এবং বিষয়টা কি, বিষয়টা হলো যে লাভ কালচারের প্রতি আমরা এত বেশি আকৃষ্ট, যে লাভ আমাদের কাছে রিলিজিয়ন, সেই লাভ আমাদের ফ্যামিলি স্ট্রাকচারকে ফ্লিমজি করে ফেলছে, ডিভোর্স রেট তোমার বাড়িয়ে দিয়েছে, টেনশন বাড়িয়ে দিয়েছে, আনসার্টেনটির দিকে নিয়ে গেছে, রিলেশনশিপ আনসার্টেনটির দিকে নিয়ে গেছে। এটা কিভাবে হলো, সেই প্রক্রিয়াগুলো আমরা উল্লিস বেকের সেই বই থেকে আমরা আরো আলোচনা করব, এবং সেখানে আমরা নেক্সট ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। ইভেন আমরা আরো আলোচনা করব তার আলাদা একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, তোমার সেই চ্যাপ্টারের নাম হলো, তোমরা দেখো এই যে তোমার এই যে দেখো এখানে এই যে চ্যাপ্টারের নামটা হলো লাভ আওয়ার সেকুলার রিলিজিয়ন। তাহলে লাভ কোন ধরনের রিলিজিয়ন? লাভ কোন ধরনের রিলিজিয়ন? সেকুলার রিলিজিয়নস, সেকুলার। যেখানে হ্যাঁ, গড নাই, মানে ট্রেডিশনাল গড নাই। হ্যাঁ, এর মানেটা হচ্ছে যে আমরা যে বলি যে যারা সেকুলার তারা ধর্মের বিরোধী না, এটা আরেকটা রিলিজিয়ন, লাভ সেকুলার রিলিজিয়ন। তাহলে সেকুলারিজম যে একটা মডার্ন সেকুলারিজম একটা নিউ রিলিজিয়ন এস্টাবলিশ করেছে, হ্যাঁ, বা প্রিভেইল করেছে, ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত করেছে, হ্যাঁ, সেটার নাম হলো লাভ। হোয়াট কাইন্ড অফ লাভ? হ্যাঁ, এবং সেই লাভটা এর মানে যে যে ট্রেডিশনাল রিলিজিয়ান অথবা ইসলামিক রিলিজিয়ান, খ্রিস্টান রিলিজিয়ান, তাদের মধ্যে কি লাভ কালচার নেই? আছে, তবে দ্যাট ইজ নট, তাদের লাভ কালচার ইজ নট সেকুলার লাভ। এর মানে ইসলামিক রিলিজিয়ান বা খ্রিস্টান রিলিজিয়ান, হিন্দুইজম, সেখানে যে লাভ কালচার, সেখানেও লাভ কালচার আছে, কিন্তু সেই লাভ কালচার ইজ নট সেকুলার লাভ। কিন্তু যে লাভ বর্তমানে আমরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল সোসাইটিতে যেই এটা স্প্রিড আউট হচ্ছে, যে লাভ কালচারটা, সেই লাভ কালচারটা হলো সেকুলার রিলিজিয়ন হিসেবে এস্টাবলিশ হচ্ছে, এবং সেই সেকুলার রিলিজিয়ন কিভাবে হলো সেটি নিয়েও কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা কিন্তু নেক্সট ক্লাসে আলোচনা করব যে উলরিচ বেক কিভাবে তোমার দেখিয়েছেন যে তোমার লাভ লাভ কালচার কিভাবে তোমার সোশ্যাল খেওয়াজ, হ্যাঁ, সোশ্যাল খেওয়াজ তৈরি করছে, কোন প্রক্রিয়ায় করছে, কি কারণে করছে, সেটা তখন আমরা আলোচনা করব। এবং এক্ষেত্রে তোমরা যেটা তোমাদের কাছে উলরিচ বেকের বইটা এখন থাকার কথা না, যেহেতু তোমরা দূরে আছো, তারপর আমি যদি রিলিভেন্ট আর্টিকেল পাই আমি তোমাদের কাছে পাঠিয়ে দিব, আমি সেটা আমি দেখবো কতটুকু পাই, সে অনুযায়ী আমি তোমাদের পাঠিয়ে দিব। তো তোমাদের আর কোনো কোশ্চেন আছে? আমি মনে হয় আমার আরেকটা ক্লাস আছে, সেটা হলো কিছুক্ষণ পর আরেকটা ক্লাস নেব আরেকটা সেমিস্টারে। তো এক্ষেত্রে এখন তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার, হুম, প্রশ্ন নাই, বুঝতে স্যার আমি বই এই দ্য নরমাল কাওয়াস অফ লাভ এই বইটা ডাউনলোড দিতে পারছি, ওখানে এই চ্যাপ্টারটা আছে আর কি, লাভ ইন সেকুলার পুরো বইটা সোসাইটি। পেয়েছো? জি স্যার, পুরো বই, আচ্ছা, 1995 সালের বই মনে হয় এটা। অসুবিধা নেই, তাহলে তুমি ওই বইটা তো ইয়াতে গ্রুপে দিয়ে দাও। জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে বইটা গ্রুপে দিয়ে দাও, তাহলে ওরা সবাই পেয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে। আজকে যদিও তোমাদের পার্টিসিপেন্ট কম ছিল, কিন্তু তোমরা রেকর্ডিংটাকে তোমরা কাজে লাগিয়ে তোমরা ওটাকে ইয়ে করো, ইউটিলাইজ করো, এবং নেক্সট ক্লাসে তোমরা ডিটেলস আরো পাবে। তো আর তো কোনো কোশ্চেন নেই না? না স্যার। হুম, তো ঠিক আছে। আমার ওই যে এটাকে কি বলে অনলাইনে, মানে সরাসরি হলে ক্লাস আরো বেশিক্ষণ ধরে নেওয়া যেত, অথবা বেশি সময় ধরে নেওয়া যেত, ডিটেলস বলা যেত। হ্যাঁ, অনলাইন ব্যারিয়ার কারণে তো সেটা সম্ভব হয় না, তারপর আমি যতটুকু পারি চেষ্টা করছি। তো ঠিক আছে, তোমাদের সাথে নেক্সট ক্লাসে মানে হলো মানডেতে দেখা হবে একই সময়। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো থাকো।
খোদা হাফেজ।